সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ অফিসার বা ট্রেনি অফিসার যে পদটা রয়েছে, যে পদে ইতিমধ্যেই আপনারা ভাইবার জন্য অনেকেই SMS পেয়ে গিয়েছেন এবং আমাকে বলেছেন যে আমি যেন একটা ভিডিও তৈরি করে দিই। তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা। তো শুরুতে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নেই। আমি সুকুমার সেন, বঙ্গতাস কলেজে আমি কর্মরত রয়েছি বর্তমানে লেকচারার হিসাবে, ইকোনমিক্সের লেকচারার হিসাবে। পাশাপাশি ইতিপূর্বে আমি আরও একটা কলেজে চাকরি করেছি দীর্ঘ 4-5 বছর এবং এই কলেজে 7 বছর ধরে পড়াচ্ছি এবং একটা ব্যাংকেও আমি কিন্তু বেশ কিছুটা সময় কর্মরত ছিলাম, বিধায় এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো আমার জানা রয়েছে। তো আমি পরিচয়টা দিয়ে নিলাম। এবারে আসেন কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে প্রশ্নের উত্তর দিলে চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনারা যারা চাকরিটা পেতে চান তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যেন আপনাদের মতো যারা রয়েছেন তাদের কাছে ভিডিওটা চলে যায়। তো দেখেন, শুরুতেই আমি বলি যে কী কী জানতে হবে সেই সংক্রান্ত। তো শুরুতেই আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে নিজের সম্পর্কে আপনি 2-1 লাইন বলুন বা ইন্ট্রোডিউস ইউরসেলফ। যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে কিন্তু ইংরেজিতেই এর উত্তর দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই আপনাকে কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফ বা নিজের সম্পর্কে কিছু লিখে আগে থেকেই প্র্যাকটিস করে যেতে হবে, নচেত সেখানে কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে একটু হিমশিম খেতে পারেন। তো এবার আসেন, আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তো সেই বিষয় সংক্রান্ত ভাইবে আপনাকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হতে পারে। এমনও হতে পারে যে আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স এবং মাস্টার্স করেছেন তো সেই সাবজেক্টেরই কেউ না কেউ সেখানে রয়েছে বা তার সমগোত্রীয় কিছু সাবজেক্টের সেখানে ভাইবা পরীক্ষক রয়েছেন, তখন কিন্তু আপনাকে সেই সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে। আর যদি সেই প্রশ্নগুলোর উত্তর আপনি ঠিকঠাক দিতে না পারেন তখন কিন্তু আপনার ভাইবাটা ভালো হবে না। এই জন্য আমি বললাম যে এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় আপনি অবশ্যই জেনে যাবেন। এরপর আসেন গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের উৎপত্তি থেকে শুরু করে এর নোবেল পিস প্রাইজ পাওয়া এবং বিভিন্ন রকম যে কার্যক্রমগুলো রয়েছে এই সংক্রান্ত খুঁটিনাটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারা। এবার আসেন ব্যাংক রিলেটেড বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনার নিজ জেলার কিছু তথ্য তারা জানতে চাইতে পারে এবং সাম্প্রতিক বিষয়াবলী যেমন বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলাদেশে কিন্তু একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং আন্তর্জাতিক ভাবেও কিন্তু বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, যেমন ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে, সেই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আপনি দুনিয়ার যে হালচাল এই সম্পর্কে কিছু জানেন কিনা, নাকি আপনি এগুলোর কিছু জানেন না, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাইতে পারে যে আপনি আসলে চোখ কান খোলা রাখেন কিনা বা আপনার ধারণা রয়েছে কেমন। আবার বর্তমানে যেহেতু ট্রেন্ডে রয়েছে AI টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই সম্পর্কেও কিন্তু আপনাকে বেশ কিছু প্রশ্ন তারা জিজ্ঞাসা করতে পারে। যেমন আপনাকে ধরেন প্রশ্ন করলো যে কয়েকটি AI টুলের আপনি নাম জানেন কিনা বলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কিছু বলতে না পারেন ভাববে যে আপনি আসলে ব্যাকডেটেড, প্রযুক্তি সম্পর্কে আপনার কোনো ধারণাই তেমন একটা নেই বলা চলে। তো মনে রাখবেন, আমি একটু বলি যে AI টেকনোলজির যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ChatGPT, তারপরে AI ভ্যালি, মিড জার্নি, এরপরে রয়েছে সাউন্ড র, ডিপসিক, এইরকম নানা প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা নানা ধরনের কাজ করে থাকি। তো AI টেকনোলজি সম্পর্কেও কিছু জিনিস আপনি জেনে যাবেন। পাশাপাশি যেটা বললাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এবং ভারত পাকিস্তানও কিন্তু বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছুটা গুরুত্ব পেয়েছিল, সেই বিষয়গুলো জানতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ কোন পুরস্কারটা পেয়েছেন বা গ্রামীণ ব্যাংকে সর্বশেষ কোন নীতিটা বা কোন নীতিমালাটা বাস্তবায়ন করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে বা MD-কে, ওকে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় সাজিয়ে আমি একটা গাইডলাইনের মতো তৈরি করেছি। তো সেটা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর আমি ভিডিওতেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো বলে দিব। যদি ভিডিওগুলো দেখেন তারপরেও কিন্তু আপনাদের প্রস্তুতিটা ভালো হবে। আসলে গ্রামীণ ব্যাংকের ভাইবা বলেন আর যে কোনো ব্যাংকের ভাইবা বলেন, ভাইবা মানেই কিন্তু আনসার্টেন বা অনিশ্চিত একটা জিনিস। আপনাকে কি জিজ্ঞাসা করবে কোনো ধারণা নেই। আপনি হয়তো সব কিছু পড়ে গিয়েছেন কিন্তু আপনাকে বলেছে যে আপনি কি গান জানেন, আপনি হয়তো জানেন না, বলবেন যে না আমি গান জানি না।
তখন কিন্তু হচ্ছে শুরুতেই নেগেটিভ হয়ে গেল, বা আপনাকে এমন সব উদ্ভট প্রশ্ন করবে যে আপনি সেগুলো সম্পর্কে কিচ্ছু জানেন না, তখন কিন্তু আপনার ভাইবাটা আসলে ভালো হবে না। আবার আপনি কিছুই পড়েননি, দেখবেন যে আপনার ভাইবা অনেক ভালো হয়েছে এবং আপনি চাকরিটা পেয়ে গিয়েছেন। এটা সম্পূর্ণরূপেই আসলে মানে আপনাদের ভাগ্যের উপর নির্ভর করে। তবে আপনাকে অবশ্যই প্রিপেয়ার হয়ে যেতে হবে, ভালোভাবে জিনিসগুলো জেনে যেতে হবে এবং কনফিডেন্টলি বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। তো দেখেন, আমি হচ্ছে আরও বলি যে আরও কী কী জানতে হবে। আপনি যে পদে ভাইবা দিচ্ছেন সেই পদ সম্পর্কিত বিস্তারিত কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করে যে শিক্ষানবিশ অফিসার যে পদটা রয়েছে, এই পদের আসলে কাজ কী, আপনি কি জানেন যে এই পদের কী কী কাজ রয়েছে, তখন কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু একটা নেগেটিভ জিনিস তৈরি হবে। তো আপনাকে কিন্তু জানতে হবে। তো আমি একটু বলে দিই যে পদের কী কী কাজ রয়েছে। আমি যতটুকু জানি, সদস্য সংগ্রহ করা, যাচাই বাছাই করা এবং তাদেরকে ঋণ প্রদান করা, পাশাপাশি আপনাকে কিন্তু একটা টার্গেট দেওয়া হবে, এই টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে। তো টার্গেট ফিল আপ না করলে যে আপনার চাকরি যাবে এমনটা নয়, কিন্তু প্রেশার রয়েছে। এবার আসেন, ব্যাংকের যে নিয়মিত সভা রয়েছে সেই সভায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং তদারকি করতে হবে। যেহেতু আপনি একজন হচ্ছে মানে সিনিয়র অফিসার হিসাবে 1 বছর পর কিন্তু আপনাকে পদায়ন করা হবে এবং আপনার কাছে আপনার অধস্তনও কিন্তু থাকবে, তাদেরকে তদারকি করতে হবে এবং আপনাকে কিন্তু নিয়মিত এই যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি মানে সপ্তাহে 1 দিন বা একাধিক দিন কিন্তু আপনার বিভিন্ন গ্রামে বিভিন্ন যে আপনার যে উঠোন বৈঠক আমরা যেগুলোকে বলি সেগুলোতে কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে, পরিদর্শন করতে হবে। এটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে। আপনাকে কিন্তু এই সংক্রান্ত আবার প্রতিবেদনও প্রস্তুত করে আপনাকে হেড অফিসে পাঠাতে বলা হতে পারে, বা আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাকে কিন্তু পাঠাতে হবে। এবার আসেন, ঋণ গ্রহীতাদের যে মানে হচ্ছে আপনি যে ঋণ দিচ্ছেন তাদের যে ব্যবসায়িক হচ্ছে লাভ লস কীভাবে হচ্ছে না হচ্ছে, তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান আপনাকে করতে বলা হতে পারে। ওকে, এগুলো কিন্তু করতে হয়। এবার আসেন, গ্রামীণ ব্যাংক যেহেতু মহিলাদেরকে নিয়ে কাজ করে, তো মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে উদ্বুদ্ধ করা বিভিন্ন বিষয়ে, এগুলো কাজ কিন্তু আপনাকে করতে হবে। এছাড়াও গ্রাহকদের সঞ্চয়ে কিন্তু আপনাকে হচ্ছে আগ্রহ সৃষ্টি করতে হবে, তারা যেন বেশি বেশি সঞ্চয় করে। গ্রামীণ ব্যাংক যদিও গ্রামীণ মহিলাদের উন্নতিতে বেশ কিছু ভূমিকা রেখেছে, কিন্তু তারপরেও ব্যাংক যেহেতু এটা ইন্টারেস্ট বা সুদ সংক্রান্ত কার্যক্রমের মধ্য দিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তারা চাইবে যে আপনি যেন খুব বেশি বেশি মাঠ পর্যায়ে থেকে মানে মাঠ পর্যায়ে ঋণ দিয়ে সেখান থেকে কিন্তু মানে প্রায় 98 বা 99% পর্যন্ত বা 100% পর্যন্ত যেন ফেরত নিয়ে আসতে পারেন। বলে রাখি যে গ্রামীণ ব্যাংকের ঋণ আদায়ের হার কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংক মহিলাদেরকে বেশি পরিমাণে ঋণ প্রদান করে, আর মহিলারা মানে টাকা নিয়ে টাকা ফেরত দেয় এর পসিবিলিটি অনেক বেশি থাকে পুরুষদের তুলনায়। এরপর আসেন যে আপনার যে শাখা রয়েছে সেই শাখার ছোট ছোট পদে যে বিভিন্ন রকম নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলোও কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আপনি এনজয় করতে পারেন। পাশাপাশি যদি মনে করেন যে কাজ অনেক বেশি, মানে প্রেশার অনেক বেশি, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে কিন্তু 40,000 টাকা প্লাস স্যালারি তারা প্রদান করবে। 40,000 টাকা কিন্তু আপনাকে এমনি এমনি দেবে না, আপনার কাছে 40,000 টাকার কাজ করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে 40,000 টাকা স্যালারি দেবে। যদি কারো পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু আমি বলবো যে এখানে আপনারা জয়েন করবেন না। কেউ যদি রিল্যাক্সেবল চাকরি চান তাহলে এখানে জয়েন করার কোনো প্রয়োজন নেই। এটা রিল্যাক্সেবল একটা জব নয়, এটা কিন্তু পরিশ্রমের একটা জব। আপনাকে উপভোগ করতে হবে চাকরিটা, মাঠ পর্যায়ে কাজ করতে হবে, আপনাকে নানা সময় মোটরসাইকেল নিয়ে নানান দিকে দৌড়াদৌড়ি করতে হতে পারে। ওকে, তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। অথবা দেখা যাচ্ছে যে কেউ কিস্তি দিচ্ছে না 2, 3, 4 সপ্তাহ থেকে, তার সঙ্গে হয়তো বা আপনাকে একটু কথা কাটাকাটিও করতে হতে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু ট্যাকেল করতে হবে একজন সিনিয়র অফিসার হিসেবে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই চাকরিতে আপনাকে যোগদান করতে হবে। এবার আসেন, গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন রকম গবেষণা কার্যক্রমগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন রিসার্চ করে। তো রিসার্চের বিভিন্ন কোশ্চেনিয়ার নিয়ে আপনাকে কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে হচ্ছে সেই প্রশ্নমালাগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। এই সংক্রান্ত কাজও কিন্তু মধ্যে মধ্যে দিয়ে থাকে গ্রামীণ ব্যাংক। তো এই গেল গ্রামীণ ব্যাংকের যে হচ্ছে আপনি যে পদে ভাইবা দিচ্ছেন সেই পদ সংক্রান্ত দায়িত্ব, অর্থাৎ একজন সিনিয়র অফিসার হিসেবে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো আমি একটু হচ্ছে বলার চেষ্টা করলাম। পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো। তো একটু মনোযোগ সহকারে শোনেন এবং আপনারা আমাকে যে প্রশ্নগুলো করে থাকেন সেই প্রশ্নগুলোর আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো প্রশ্নগুলো আমি লিখে রেখেছি, তো দেখেন এখান থেকেই আমি এক এক করে সেই প্রশ্নগুলো নিচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি।
তো গ্রামীণ ব্যাংকের ট্রেনিং বা প্রশিক্ষণ পদ্ধতি কেমন এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, একজন প্রশ্ন করেছেন। তো আমি বলবো যে গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ অফিসার যে পদটা রয়েছে, এই পদের শুরুতেই শিক্ষানবিশ শব্দটা রয়েছে। শিক্ষানবিশ মানেই কিন্তু আসলে ট্রেইনি, মানে ইংরেজি ট্রেইনি শব্দের বাংলা অর্থ হচ্ছে শিক্ষানবিশ। তো শিক্ষানবিশ মানে বুঝতেই পারছেন যে আপনাকে কিন্তু শিখেই তারপরে তারা চাকরিতে নিয়োগ প্রদান করবে, আপনাকে সরাসরি কিন্তু সিনিয়র অফিসার পদে নিয়োগ প্রদান করবে না। তো প্রশিক্ষণ পদ্ধতি কীরকম, ঢাকার যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে আপনাকে হচ্ছে 1 বছরের মতো কিন্তু ট্রেনিং করতে হবে। তো হেড অফিসেই যে 1 বছর থাকতে হবে এমনটা না, এটা সম্ভবত 5 মাস 7 মাস বা 6 মাস 6 মাস এভাবে বিভক্ত। তো প্রথম এটা 2টি পর্বে হবে, প্রথম ট্রেনিংয়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ধরেন আপনাকে 5 মাস 13,000 টাকা স্যালারি এবং সাথে মানে স্যালারি বলা হবে না, এটা হচ্ছে মানে ভাতা। এই 13,000 টাকা ভাতায় আপনাকে কাজ করতে হবে, পাশাপাশি হয়তো এর সাথে আপনি কিছু অতিরিক্ত কিছু সুবিধা পেতেও পারেন, নাও পেতে পারেন। তো এটা সম্পূর্ণরূপে হচ্ছে তাদের উপর নির্ভর করবে। তো ইতিপূর্বে হচ্ছে দিয়েছিল 2-1 বার, মানে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার হয়তো 20,000 প্লাস বেতন হতে পারে শুরুতে। তো আপনি মানে মনে রাখবেন যে শুরুতে আপনাকে কিন্তু 15,000 টাকা বা 13,000 টাকা বেতনে 5 মাস এবং 7 মাস, এই 7 মাস, এই 7-5-12 মাস চাকরিটা করতে হবে। তারপরেই তারা একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষায় যদি আপনি সাফল্যের সহিত উত্তীর্ণ হন তাহলে তারা আপনাকে সিনিয়র অফিসার পদে পদায়ন করবে। তখন আপনি 22,000 টাকা স্কেলে নবম গ্রেডে সর্বসাকুল্যে ধরেন 40,000 টাকার কাছাকাছি একটা স্যালারি পাবেন। পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কিছু আপনার মানে অবসর, কল্যাণ এবং অন্যান্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। তো সেটা সম্পর্কে আমি পরে আসছি এক এক করে। পোস্টিং কি নিজ জেলায় হয়? উত্তর হচ্ছে না, পোস্টিং নিজ জেলায় হয় না। কম নম্বর পেয়ে যারা এমসিকিউ অংশে পাশ করেছে তাদের জন্য তাদের জব হবার সম্ভাবনা কেমন? তো আপনারা নিশ্চয়ই জানেন যারা পরীক্ষা দিয়েছেন যে 60 মার্কস বা 60 নম্বরের এমসিকিউ অনুষ্ঠিত হয়েছে, আর কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে ছিল না। ইতিপূর্বে লিখিত পরীক্ষা হয়েছিল আর তখন ভাইভাতে নম্বর কম ছিল, কিন্তু এবার যেহেতু 60 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, লিখিত মানে বলতে চাচ্ছি যে এমসিকিউ পরীক্ষা, আসলে এমসিকিউটাকেও কিন্তু লিখিত পরীক্ষা বলা হয়। তো এই যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে আর বাকি যে 40 নম্বর সেটা কিন্তু ভাইভাতে। তো বুঝতেই পারছেন ভাইবার গুরুত্ব এবার অনেক বেশি, একটু ভালোভাবে জেনে বুঝে ভাইবা দিতে হবে আপনাদেরকে। তো কি প্রশ্নটা ছিল আমি আরেকবার পড়ছি, যে যারা কম নম্বর পেয়েছেন এমসিকিউ পরীক্ষায়, কম নম্বর পেয়ে টিকেছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কেমন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা কম নম্বর পেয়েছেন তারা যদি ভাইবা ভালো দিতে পারেন, ভাইবায় যেহেতু 40 নম্বর রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তবে এটা বলে রাখি যে এমসিকিউ এবং ভাইবা এই দুটো নম্বর যোগ করেই কিন্তু মেধা তালিকা প্রস্তুত করে আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে, এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। শুধু ভাইবার প্রেক্ষিতেই কিন্তু আপনাকে তারা নেবে না, মনে রাখবেন কথাটা। আর সেক্ষেত্রে যারা বেশি নম্বর পেয়েছেন তাদের জন্য চাকরি পাওয়ার চান্স কিছুটা বেশি থাকবে। আবার এমন হতে পারে যে আপনি অনেক বেশি নম্বর পেয়েছেন কিন্তু ভাইবা একবারেই ভালো করতে পারেননি, হয়তো 40-এর মধ্যে আপনাকে অল্প একটু নম্বর দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স অনেক বেশি কমে যাবে, মনে রাখবেন। ঠিক আছে, তো এবার আসেন কাজের প্রেশার কেমন এই পদে, এটা অনেকেই প্রশ্ন করেছেন। আসলে শুক্র শনি বন্ধ, কিন্তু তারপরেও শনিবার অনেক সময় আপনাকে ডিউটি করতে হতে পারে, বিভিন্ন জায়গায় পরিদর্শনে যেতে হতে পারে, যে বিভিন্ন উঠোন বৈঠকে আপনাকে অংশগ্রহণ করতে হতে পারে এবং আরও নানা ধরনের কিন্তু কার্যক্রম রয়েছে। এর জন্য কিন্তু আপনি আলাদা রকম একটা সম্মানই পাবেন, সেটা সম্ভবত মানে 400 টাকার মতো হতে পারে, মানে এটা আপনি পাবেন অতিরিক্ত কাজ করার জন্য। এরপরে আসেন আমরা আরও কি হচ্ছে প্রশ্ন এখানে রেখেছি। দেখেন এই চাকরিতে ভবিষ্যৎ কেমন? অবশ্যই ভবিষ্যৎ ভালো, নিশ্চয়ই বুঝতে পারছেন যে 40,000 টাকা প্লাস স্যালারি। তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা মানে একটা নির্দিষ্ট সময় পর মোটরসাইকেলের লোন এবং হাউস লোন, যেটাকে আমরা হচ্ছে মানে বাড়ি বানানোর জন্য লোন বলে থাকি, হাউস লোন বলেই এটা বেশি পরিচিত। তো এই সংক্রান্ত লোন কিন্তু আপনি চাকরি স্থায়ী হওয়ার বেশ কিছুদিন পরে পাবেন, মানে কয়েক বছর পর পাবেন। আর মোটরসাইকেল লোনটা সম্ভবত 3 বছর পরে পাওয়া যায়। তো আর ভাইবাতে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি মোটরসাইকেল চালাতে পারেন কিনা, আপনি উত্তর দেবেন যে হ্যাঁ অথবা না, যে কোনোটা হতে পারে। তবে আপনি যদি মহিলা প্রার্থী হন আর যদি মোটরসাইকেল চালাতে না পারেন তাহলে আপনি সরাসরি বলবেন যে না আমি পারি না, তবে সাইকেল চালাতে পারি, বা এরকম কিছু একটা বলবেন। আর যদি কিছুই না পারেন সেটাও বলবেন সেভাবেই, ঠিক আছে? মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আর যারা একটু মোটরসাইকেল চালাতে জানেন কিন্তু লাইসেন্স নেই বা ড্রাইভিং লাইসেন্স করেননি, তারা বলবেন যে স্যার আমি চালাতে পারি কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্সটা করা হয়নি, তবে আমি মানে ড্রাইভিং লাইসেন্সটা করে নিব।
ওকে, তো এভাবে আপনারা বলতে পারেন। আর যারা চালাতে জানেন তারা তো সেভাবেই বলবেন। এরপরে দেখেন বিভাগীয় প্রার্থীদের কি অগ্রাধিকার দেয় গ্রামীণ ব্যাংকে? অনেকেই প্রশ্ন করেছেন যে হ্যাঁ, অবশ্যই বিভাগীয় প্রার্থী বলতে বোঝাচ্ছি যে যারা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পদে, মানে নিচের দিকের বিভিন্ন পদে কর্মরত রয়েছে, যেমন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেখানে, এবং পাশাপাশি আরও যে পদগুলো রয়েছে সেখানে যারা কর্মরত রয়েছে তাদেরকে একটু অগ্রাধিকার দিতে পারে। তো সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স সহ তারা কিন্তু সিনিয়র অফিসার পদে যোগদান করবে। তো এই সংখ্যাটা খুবই নগণ্য। আপনারা যারা ফ্রেশ প্রার্থী রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসেন, আমি 45 পেয়েছি, হয়নি, কিন্তু আরেকজন 38 পেয়েছে, পেয়ে টিকেছে, কারণ কি? নিশ্চয়ই মানে আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন জোন ভিত্তিক বা বিভিন্ন জেলা ভিত্তিক হয়তো এখানে টিকানো হয়েছে, এই জন্য কিন্তু এরকমটা হয়েছে। যদি সম্মিলিত মেধা তালিকার ভিত্তিতে তারা টিকাতো তাহলে মানে এটা জাস্টিস হতো, মানে হচ্ছে সবার জন্যই জিনিসটা সমান হতো, কিন্তু এতে করে বেশ কিছু সমস্যা দেখা দিত। ধরেন ঢাকা জোনে পরীক্ষা হয়েছে, ঢাকা জোনে মানে ধরেন 4000 জন 50+ নম্বর পেয়েছে, আর বাদবাকি যে অন্যান্য জোনগুলো রয়েছে সেক্ষেত্রে 50+ নম্বর সীমিত সংখ্যক প্রার্থী পেয়েছে, সেক্ষেত্রে সব প্রার্থী কিন্তু ঢাকা জেলার হয়ে যেত। এই সংক্রান্ত প্রবলেম এড়ানোর জন্য গ্রামীণ ব্যাংক কিন্তু জোন ভিত্তিক রেজাল্টগুলো প্রস্তুত করে থাকে। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমি ধারণার প্রেক্ষিতেই বললাম, এটার কোনো কিন্তু মানে সোর্স বা তথ্যসূত্র নেই। ওকে, আমি বলে দিলাম সেটা, এটা একটা কারণ হতে পারে। এই জন্য আপনারা অনেকে 35-36 পেয়েও টিকেছেন, অনেকে আবার 45 পেয়েও টিকেননি, এটা অন্যতম একটা কারণ হতে পারে। এবার আসেন, আরও কিছু প্রশ্ন রয়েছে। আমি তো অনার্সের সনদ দিয়ে আবেদন করেছি, এখন কি মাস্টার্সের সনদে লাগবে? জি না, লাগবে না। আপনি যদি অনার্সের সনদ দিয়ে আবেদন করে থাকেন, অনার্সের সনদ এসএসসি, ইন্টার এবং অনার্স নিয়ে যাবেন। আর যদি আপনি মাস্টার্স সহ হচ্ছে আবেদন করে থাকেন তাহলে মাস্টার্সটাও আপনাকে নিয়ে যেতে হবে। তবে আপনি সবগুলো কাগজপত্রই নিয়ে যাবেন, যে মানে ভাইবা বোর্ডে আপনার কাছে যে যে কাগজগুলো চাইবে আপনি সেগুলো দিয়ে দেবেন। SMS দিয়ে আপনাকে জানিয়েছে যা যা নিয়ে যেতে বলেছে সবগুলো কিন্তু আপনি সেখানে নিয়ে যাবেন। ওকে, এবার আসেন, পোশাক কেমন হবে অনেকে জানতে চেয়েছেন। পোশাক অবশ্যই মার্জিত হতে হবে, বিশেষত আপনাকে যেন একেবারেই মানে ফ্রেশ লাগে, আপনি যেন মানে উস্কো খুস্কো চুল নিয়ে ভাইবা বোর্ডের সামনে না যান, বা নখ বড় বড় থাকবে বা বড় বড় চুল থাকবে, কিংবা শার্ট বা ধরেন আপনি গেঞ্জি পরে গিয়েছেন, ছাড়া একটা গেঞ্জি পরে গিয়েছেন, তো আপনাকে কেমন লাগবে বলেন? তো মার্জিত একটা পোশাক পরে যেতে হবে, একেবারে ব্লেজার পরতে হবে এমন কোনো বিষয় নয়। আপনি হয়তো গরমের দিন যেহেতু আপনি হয়তো সাদা শার্ট বা কালো প্যান্ট পরে সুন্দর করে করে গিয়েছেন, টাই পরতেও পারেন, নাও পরতে পারেন। আর মহিলাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি শাড়িতে কমফোর্ট ফিল করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে শাড়ি পরবেন, নচেত আপনি যে পোশাক পরেন বা যেই পোশাকে আপনি অভ্যস্ত সেই পোশাক পরেই আপনি যাবেন। তো অবশ্যই মুখটা খোলা রাখবেন ভাইবা বোর্ডের সামনে, মানে একদম মুখ ঢাকা দিয়ে আসলে গেলে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। যদিও অনেকে ধর্মীয় অনুশাসন মেনে চলেন, কিন্তু তারপরেও করার কিছু নেই, ইতিপূর্বে ভাইবাগুলোতে এমনটাই হয়েছে। আপনাকে অবশ্যই মুখ খুলতে হবে। আপনি যদি বাইরে আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে, অনেক ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে, আপনি যদি এত বেশি পরিমাণে কনজারভেটিভ হন তাহলে কিন্তু আসলে তারা সিলেক্ট নাও করতে পারে আপনাকে। ওকে, ধর্মীয় বিষয়টা এখানে আমি আলাদা জায়গায় রাখছি, এটার সঙ্গে কেউ এই কথাগুলো গুলাবেন না। ওকে, তো এবার আসেন যে দ্বিতীয় ধাপে ডাকার কোনো সম্ভাবনা আছে কি? এর উত্তর হচ্ছে সম্ভাবনা নেই বললেই চলে। তো এখানে প্যানেল হয়। প্যানেল মানে এই নয় যে আপনি ভাইবার জন্য সিলেক্ট হননি আপনাকে আবার ভাইবার জন্য ডাকবে তারা। প্যানেল মানে যারা ভাইবা দিবে, দেওয়ার পরে যারা চাকরিতে যোগদান করবে না ফাইনালি সিলেক্ট হয়ে, তো তাদের মধ্য থেকে হয়তো 8-10 জন জয়েন করলো না, তখন যারা ভাইবা দিয়েছে কিন্তু তাদেরকে টেকায়নি তারা, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক নিতে পারে। প্যানেল বলতে এটা বোঝায়। প্যানেল মানে এই নয় যে আপনারা ভাইবার জন্য ডাক পাননি আবারও ভাইবার জন্য ডাক পাবেন, এটা কিন্তু নয়, মনে রাখবেন। তো এরপর একজন প্রশ্ন করেছেন যে আমি নিবন্ধনী স্কুল পর্যায়ে টিকেছি, আমার কি এই পদে ভাইবা দেওয়া উচিত? আমি বলবো অবশ্যই উচিত। দেখেন, নিবন্ধনী স্কুল পর্যায়ের বেতন কিন্তু খুবই কম, এই সংক্রান্ত আমি বিস্তারিত জানি। নিবন্ধনে যদি আপনার বিএড না থাকে তাহলে কিন্তু মাত্র 13,000 টাকা স্যালারিতে আপনাকে কিন্তু চাকরি করতে হবে। সম্ভবত টাকার ফিগারটা 13,500 টাকার কাছাকাছি। তো এই 13,500 টাকা কিন্তু আপনি মানে জীবন চালাতে পারবেন না। তো এই কারণে এটা যেহেতু সিনিয়র অফিসারের চাকরি আর কষ্ট আপনাকে করতে হবে, এখানে সবখানেই পরিশ্রম রয়েছে, একটু কম আর বেশি। তো যদি আপনার পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে হোয়াই নট, আপনি 40,000 টাকার বেতনের কেন চাকরি করবেন না? এই জন্য আমি বলবো স্কুলের নিবন্ধনের চেয়ে এই চাকরিটা বেটার। তবে আপনি যদি মনে করেন যে একটা রিল্যাক্সেবল আমি চাকরি চাই, বা আমার সাবজেক্ট এমন ইংরেজি, অঙ্ক, বা আমি ICT এই সংক্রান্ত বিষয় অনেক এক্সপার্ট, বা এই বিষয়গুলো আমি অনার্স মাস্টার্স এই বিষয়গুলোতে করেছি, তো সেক্ষেত্রে আপনার বিষয়টা একটু ভিন্ন হতে পারে। কিন্তু যদি অ্যাজ ইউজুয়াল একটা সাবজেক্ট হয়, আপনার যদি প্রাইভেট পড়ানোর কোনো স্কোপ না থাকে,
সেক্ষেত্রে আমি বলবো নিবন্ধনের তুলনায় আপনার এই চাকরিটি বেস্ট হতে পারে। ওকে, তো সেটা ব্যক্তি বিশেষে ভেরি করবে। এরপর আসেন, অনেকেই বলে যে এই চাকরিতে অনেক প্যারা বা অনেক প্রেশার, আমার কি জয়েন করা উচিত? ওকে, আমি বলবো তাকে, যিনি প্রশ্নটা করেছেন, ভাই আপনি আগে চাকরিটা পান, তারপরে এই কথাগুলো বলেন, কেননা চাকরি এত সহজ নয়। ওকে, এই চাকরিটাই অনেকের কাছে কাঙ্ক্ষিত একটা চাকরি। তো যারা এমন রয়েছেন, আমি মনে করি যে তাদের অন্য চাকরিতে যাওয়া উচিত। যারা পরিশ্রমের মানসিকতা নিয়ে আসবেন তাদেরই কেবল এই চাকরিতে থাকা উচিত। আপনি হয়তো আপনার বাড়ির পাশে যে গ্রামীণ ব্যাংকটি রয়েছে সেখানে গিয়ে খোঁজখবর করে আসতে পারেন যে আসলে আপনার দ্বারা এই চাকরিটি করা সম্ভব হবে কিনা। তো সেক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং রাখবেন। মানে সব ব্রাঞ্চেই যে খুব বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় এমন না, কিছু কিছু ভালো ব্রাঞ্চও রয়েছে, আপনি লাকিলি সেগুলোতে যদি পড়ে যান চাকরি করা অনেক আরামদায়ক হবে আপনার জন্য। এরপর আসেন, গ্রামীণ ব্যাংকের চাকরি হালাল নাকি হারাম? এই প্রশ্নটাও একজন করেছেন আমাকে। আসলে আমি যদি বলি সুদ রিলেটেড বা সুদ সম্পর্কিত বিষয় থেকে যদি বলি যে গ্রামীণ ব্যাংকের চাকরি করা হালাল নাকি হারাম, তো আপনি যদি মানে ধর্মীয় অনুশাসনের কথা বলেন, ইসলামী বিভিন্ন নিয়মকানুনের কথা বলেন, ইসলামে সুদ কিন্তু সম্পূর্ণরূপে হারাম। সুদের একটা ইসলামী পরিভাষা হচ্ছে রিবা। রিবাকে ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। তো আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে আমি বলবো আপনার এই চাকরিতে আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কেননা ব্যাংকিং রিলেটেড মানে ইসলামী ব্যাংকের কথা একটু আমি আলাদা জায়গায় রাখলাম, সেটাও কিন্তু সুদ ভিত্তিকই পরিচালিত হয়। বাংলাদেশের এবং পৃথিবীর প্রত্যেকটা ব্যাংকই সুদ ভিত্তিক বা রিবা ভিত্তিক পরিচালিত হয়। ওকে, তো এখানে হালাল হারামের বিষয়টা আমি আলাদা জায়গায় রাখছি। এবার আসেন, মেয়েদের তেমন নেয় না, কথাটি কতটুকু সঠিক একজন প্রশ্ন করেছেন আমাকে। তো আমি বলবো যে আপনি যদি স্মার্টলি সেখানে ভাইবা দিতে পারেন, আপনি যদি নিজেকে উপস্থাপন করতে পারেন যে হ্যাঁ আমার চাকরিটা খুবই প্রয়োজন, আমি চাকরি হলে অবশ্যই করব, তো সেক্ষেত্রে এরকম কোনো সমস্যার সৃষ্টি হবে না, দেখবেন যে আপনার চাকরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই পদের জন্য যে আপনি ভাইবা দিতে এসেছেন আপনার কি পরিবারের অনুমতি আছে, তো আপনি যদি বলেন যে না আমি কাউকে বলিনি বা পরবর্তী সময় বলবো যদি চাকরিটা হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। আপনি কংক্রিটলি বলবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বলবেন যে হ্যাঁ আমার হাজব্যান্ডের অনুমতি আছে, বা বিবাহিত না হয়ে থাকলে বলবেন যে আমার পরিবারের অনুমতি নিয়েই আমি এসেছি, চাকরি হলে আমি অবশ্যই করব, এভাবে বলবেন, তাহলে চাকরিটা হবে আপনার। এবার আসেন, একাডেমিক রেজাল্টের কি কোনো গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে, কেননা ভাইভাতে যে 40 নম্বর থাকবে, এই 40 নম্বরের মধ্যে আপনার কিন্তু একাডেমিক রেজাল্টের একটা নম্বর বা মার্কিং করা হবে। বাদবাকি আপনি যে ভাইভা বোর্ডে বসবেন, কিভাবে বসছেন, আপনার কোনো মুদ্রা দোষ আছে কিনা, আপনি নখ দাঁত দিয়ে কাটছেন কিনা, বা আপনার কোনো আপনি আমতা আমতা করছেন কিনা, কথা গুলাচ্ছেন কিনা, বা পান আছাচ্ছেন কিনা, ওকে, এই বিষয়গুলোও কিন্তু তারা খেয়াল করবে। মনে রাখবেন যে এই বিষয়গুলোতেও কিছু নম্বর রয়েছে, বা আপনার পোশাকটা মার্জিত কিনা, মানে পরিপাটি কিনা, আপনি কিভাবে উত্তর দিচ্ছেন সেটা আলাদা বিষয়। অনেকে ভয় পেয়ে যায় ভাইভা বোর্ডে, অর্থাৎ পরীক্ষকরা প্রশ্ন করলে ঠিকমতো উত্তর দিতে পারে না, তো সেটা তারা মানে মানিয়ে নেয় যে আপনি ভয় পাচ্ছেন কিছুটা, আপনাকে ইজি করার চেষ্টা করে বিভিন্ন সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে। কিন্তু তারপরেও আপনার কিন্তু এই দক্ষতাটা যাচাই করা হয় যে আসলেই এই পদের জন্য আপনি উপযুক্ত কিনা, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে, এবার আসেন, ভাইবার জন্য কি কি পড়ে যাব, একজন প্রশ্ন করেছেন। আমি কিন্তু শুরুতে বলেছি, তারপরে আর একটু বলছি যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানবেন, আপনার নিজস্ব সাবজেক্ট সম্পর্কে জানবেন, নিজের জেলা সম্পর্কে জানতে হবে, সাম্প্রতিক বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, ব্যাংকিং টার্ম এবং অর্থনীতি রিলেটেড বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন ধরেন মুদ্রাস্ফীতি কি আপনি কি জানেন, এই সংক্রান্ত প্রশ্ন। ওকে, তো আপনি যদি একেবারেই অর্থনীতি রিলেটেড টার্ম না জানেন সেক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম। বা যদি বলে বর্তমানে বাংলাদেশের বাজেট কত, এবছর বাজেট কত তারিখে ঘোষণা করা হয়েছে, মানে হঠাৎ করে 2-4টা সাধারণ জ্ঞানের প্রশ্ন বা সাম্প্রতিক বিষয়বলীও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। ওকে, আচ্ছা, এবার আসেন, আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি মোটরসাইকেল চালাতে পারি না, আমার কি চাকরি হবে? একটু আগেই হয়তো আমি এই সংক্রান্ত বলেছি, তা আপনি অবশ্যই মানে আপনার চাকরি হবে, আপনি চালাতে না পারলেও হবে, কেননা ট্রেনিং যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডের মধ্যেই আপনি চালানো শিখে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর অন্য কিছু নয়। আর মহিলাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি নয়, তবে ছেলেদের ক্ষেত্রে মানে এটা ম্যান্ডেটরি, কেননা গ্রামীণ ব্যাংকে যারা এই পদে চাকরি পাবেন তাদেরকে মোটরসাইকেলের জন্য লোনও দেওয়া হবে চাকরিতে জয়েন করার কিছুদিন পর। ওকে, তো এই জন্য মোটরসাইকেল চালানোটা জরুরি। বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে মুভ করতে হবে, বিভিন্ন মানে কাজের জায়গাগুলোতে আপনি যদি সাইকেল ব্যবহার করেন কিংবা হেঁটে যাওয়ার চেষ্টা করেন তখন কিন্তু আপনি পারবেন না সেখানে যেতে, কিংবা যদি আপনি যে পরিবহনগুলো রয়েছে গণপরিবহন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হবে। এই জন্য তারা চায় যে আপনি যেন মোটরসাইকেল চালাতে জানেন। এবার আসেন, কখনো যদি
একজন প্রশ্ন করেছেন যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে কি গ্রামীণ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারীর ক্ষতি হবে বা চাকরি যাবে? ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। দেখেন, এটা তো মানে এর এক কথায় উত্তর হচ্ছে না, আপনার চাকরি যাবে না। যেমন বর্তমানে যে প্রতিষ্ঠানের মানে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বাংলাদেশে, বড় বড় প্রতিষ্ঠান, সেগুলো হয়তো ব্যবসা কিছুটা খারাপ যাচ্ছে, কিন্তু চাকরি গেছে একেবারে অনেকের একসাথে, এমনটা কিন্তু দেখা যায়নি। আসলে যাবে না, হয়তো মালিকানা পরিবর্তন হতে পারে, কিন্তু হচ্ছে চাকরি যাবে না আপনার, এটা আপনি নিঃসন্দেহে থাকেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। এবার আসেন, চাকরি হওয়ার সাথে সাথে কি হচ্ছে মোটরসাইকেলের জন্য ঋণ পাওয়া যায়? হ্যাঁ, একটু আগে আমি বলেছি সাথে সাথেই না, কিছুটা সময় লাগে, হয়তো 3 বছরের কাছাকাছি সময় লাগতে পারে এটা। আচ্ছা, আরেকজন বলেছেন আবার কি মেসেজ দিবে ভাইবার জন্য, এখানে প্যানেল করে কিনা? তো এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি এর আগেই দিয়েছি, আর দেওয়ার প্রয়োজন মনে করছি না। ওকে, তো দেখেন, এই যে যাবতীয় বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো কিন্তু গ্রামীণ ব্যাংকের যে আপনার যে পদটা রয়েছে, আপনারা যে পদে দিবেন, ভাইবাটা দিবেন, ওকে, এই পদটা আমি আবারও বলছি, যেটা কিন্তু একেবারে সিনিয়র অফিসারের একটা পদ, এবং এই পদের কিন্তু আপনি মানে পদোন্নতিও পাবেন খুব তাড়াতাড়ি, এবং আপনি ধীরে ধীরে কিন্তু বেতন স্কেলকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন, এবং এর কিন্তু ফিউচার রয়েছে। তো আজকের আলোচনাটা আমি এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের কোনো আলোচনায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন, আর যদি সাজেশন নিতে চান আমার কাছে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তবে সাজেশন মানে এই নয় যে আপনার যা কিছু জিজ্ঞাসা করবে সব কিছুই সাজেশনে রয়েছে। মোটামুটি 38-40 পৃষ্ঠার মতো একটা সাজেশন রয়েছে। আপনি যদি কালেক্ট করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।